প্রায় 200 বছর ধরে চলে আসা মরণ যুদ্ধ অবশেষে 1947 সালে রক্তিম সূর্যোদয়ের মাধ্যমে শেষ হয়েছিল। এই ভারতবর্ষের স্বাধীনতা কিন্তু অত সহজে আমাদের হস্তগত হয়নি। এর জন্য অনেক রক্ত ঝরেছে, বহু মায়ের কোল শূন্য হয়ে গেছে, অশ্রু ঝরেছে কত না কত, কিন্তু আমরা থেমে থাকিনি। আমাদের ভাগ্য কাছে অন্ধকার নেমে আসা সত্ত্বেও আমরা পিছু হাঁটিনি, থেমে যাইনি। আমরা এগিয়েছি তাদের অনুসরণ করে, যারা আমাদের থামতে দেয়নি। তারাই আমাদের শিখিয়েছেন দেশপ্রেম, সঠিক আদর্শ, দিয়েছেন বৈপ্লবিক শক্তি। তাদের মধ্যে অন্যতম হলেন কিংবদন্তি প্রতিরোধ্য অসীম ক্ষমতা সম্পন্ন নেতাজি সুভাষচন্দ্র বসু। শুরু থেকে শুরু করা যাক। বোস, ইনার জন্ম 23শে জানুয়ারি আজকের দিনে 1897 সালে হয়েছিল উড়িষ্যার কটকে। ইনার পিতা জানকীনাথ বোস এবং মায়ের নাম প্রভাবতী দেবী। সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ কটক শহরের একজন সফল ও বিখ্যাত উকিল ছিলেন। তিনি রায়বাহাদুর উপাধিও পেয়েছিলেন। সুভাষচন্দ্র বসু উড়িষ্যার কটক শহরে এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তার 7 ভাই এবং 6 বোন ছিল। তিনি ছিলেন তার মা বাবার নবম সন্তান। সুভাষচন্দ্র বসু ও তার ভাই শরৎচন্দ্র খুবই ঘনিষ্ঠ ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিলেন। তিনি ছিলেন কঠোর পরিশ্রমী এবং সমস্ত শিক্ষক তাকে ভালোবাসতেন। এডুকেশন ইন ইউরোপিয়ান স্কুল থেকে কটকে করেছেন। 1913 সালে ক্লাস 10-এ সেকেন্ড র্যাঙ্ক করে প্রেসিডেন্সি কলেজে অ্যাডমিশন নেন। যদিও পরবর্তীকালে 1916 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে তাকে এক্সপ্রেন্ড করে দিয়েছিল, কারণ তিনি ছোট থেকেই ন্যাশনালিস্ট ছিলেন। সেই সময় ব্রিটিশ সরকার ভারতের স্বাস্থ্যের একেবারে খারাপ অবস্থা করে রেখেছিল। ওই সময়তেই কলেরা মহামারীতে প্রায় 2.5 লক্ষ মানুষ মরে গিয়েছিল। এত মানুষ মরে গিয়েছিল যে তাদের দেহান্ত করার মানুষ পর্যন্ত ছিল না। চারদিকে মৃত্যু লাশের উপর শুধু মাছি ভ্যান ভ্যান করে বেড়াচ্ছিল। ছেলেরা বাবার মৃত্যু লাশের পাশে কান্না করছে, আর মায়েরা মৃত্যু শিশুকে কোলে নিয়ে কান্নায় বুক ফাটাচ্ছে। কেউ তাদের দেখার নেই। এই সব কিছু দেখে নেতাজির সমাজ সেবা করার ইচ্ছা জাগে। তিনি ঠিক করেন এই সমস্ত বিশৃঙ্খল পরিস্থিতিকে তিনি ঠিক করবেন, ভারতকে স্বপ্নের দেশ বানাবেন। মৃত লাশগুলোকে অন্তিম সংস্কার করার ব্যবস্থা করেন। এই সময়টা ছিল তার কলেজ লাইফে। এরপর তিনি কলেজে এত ভালো লিডারশিপ করেন যে তেনাকে স্কুল কাউন্সিলিংয়ের হেড বানিয়ে দিয়েছিল। ওই সময় কলেজে ব্রিটিশ প্রফেসররা ক্লাস করাতো। তাদের ভারতীয় স্টুডেন্টদের সাথে খুবই দুর্ব্যবহার করত। স্টুডেন্টদেরকে বিনা কারণে মেরে রক্ত বার করে দিত। এই সংবাদ নেতাজির কাছে পৌঁছালো। তিনি সঙ্গে সঙ্গে প্রিন্সিপালের কাছে গিয়ে অভিযোগ করলেন, কেন এই ব্রিটিশ প্রফেসর ভারতীয় স্টুডেন্টদের উপর অত্যাচার করবে? প্রফেসরকে মাপ চাইতে হবে। প্রিন্সিপাল তাদের কথায় কর্ণপাত না করলে স্টুডেন্টরা স্ট্রাইক করে। এই খবর খবরের কাগজে চলে আসে। খবরের কাগজে চলে আসাতেই প্রফেসরকে এসে ক্ষমা চাইতে হয়। এই ঘটনার পরও প্রফেসররা স্টুডেন্টদেরকে মারত। এবার প্রিন্সিপালকে না জানিয়ে ডাইরেক্ট প্রফেসরকে পিটাতে শুরু করে। এই খবর প্রিন্সিপালের কাছে যায়। প্রিন্সিপাল নেতাজিকে ডাকেন। তিনি বলেন, পিঠ পিছনে প্রফেসরকে অ্যাটাক করেছ। জবাবে নেতাজি বলেন, পিঠ পিছনে নাই, সামনে থেকে অ্যাটাক করেছি। আমরা ভীতু নাই, অন্যায়ের সামনে কোনোদিন মাথা নিচু করব না। তারপর তাকে কলেজ থেকে বাহির করে দিয়েছিল। কলেজ থেকে বেরিয়ে রাজনীতি করার মনস্থির করেন। তার বাবা জানকীনাথ তাকে বোঝান, দেখো বেটা, তুমি ICS এর প্রিপারেশন করো। তো ওই সময় ICS এর চান্স পেতে হলে 4 বছরের জন্য লন্ডনে পড়াশোনা করতে হতো। নেতাজি ICS প্রিপারেশনের জন্য লন্ডন চলে গেলেন। তিনি এত বুদ্ধিমান ছিলেন, এত ট্যালেন্টেড ছিলেন যে 4 বছরের পড়াশোনা 7 মাসে কমপ্লিট করে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে 4 র্যাঙ্ক করেন। ওই সময় ওনার মাথায় এরকম থট আসে যে ব্রিটিশ সরকার ভারতকে লুটছে, আর আমি করে তাদের সাথে চাকরি। 1921 সালে তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস জবকে লাথ মারেন। এই খবর যখন ইন্ডিয়াতে পৌঁছালো, সবাই তার সাথে দেখা করার জন্য অস্থির হয়ে গেল। তিনি যখন ইন্ডিয়াতে এলেন, মুম্বাই বন্দরে হাজার হাজার মানুষ মালা নিয়ে তাকে আহ্বান জানালেন। নেতাজি এত ভিড় দেখে ভাবলেন, সামান্য একটা ICS চাকরিকে ছাড়তে যদি এত মানুষ একত্রিত হতে পারে, তাহলে একটু মেহনত করলে গোটা দেশকে একত্রিত করতে পারবো। ওই সময় 1928 সালে কংগ্রেসে একটা যুব আন্দোলন তৈরি হয়েছিল। আর সুভাষচন্দ্র বসু গান্ধী আর নেহরুর মতভেদ ছিলেন, কিন্তু মনভেদ ছিলেন না। তিনি মন থেকে গান্ধীজিকে সম্মান করতেন, গুরু ভাবতেন। ভারতের ফিরতেই তিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন এবং রাষ্ট্রীয় কংগ্রেস পার্টিতে যোগদান করেন।
প্রথম দিকে নেতাজি কলকাতাতে কংগ্রেসের নেতা ছিলেন। তিনি চিত্তরঞ্জন দাস এর মৃত্যুতে তার কাজ শুরু করেন। নেতাজি চিত্তরঞ্জন দাসকে তার রাজনৈতিক গুরু মনে করতেন। 1922 সালে চিত্তরঞ্জন দাস মতিলাল নেহরুর সাথে কংগ্রেস পার্টি ছেড়ে দেন এবং নিজস্ব পার্টি স্বরাজ পার্টি তৈরি করেন। যখন চিত্তরঞ্জন দাস তার নিজস্ব পার্টির কর্মীদের নিয়ে রণনীতি তৈরি করছিলেন, তখন নেতাজি কলকাতার যুব সমাজের কাছে ভালোবাসা ও বিশ্বাসের পাত্র হয়ে ওঠেন। নীলাজি যুব সমাজের কাছে নতুন ধরনের চিন্তাধারা নিয়ে আসেন, যার জন্য সেই সময়ের যুব সম্প্রদায় তার প্রতি ঝুঁকে পড়ে এবং তিনি যুব নেতা হয়ে উঠে আসেন। 1928 সালে গুয়াহাটিতে কংগ্রেসের একটি বৈঠক চলাকালীন নতুন এবং পুরনো দল কর্মীদের মধ্যে একটা কথা নিয়ে মতভেদ সৃষ্টি হয়। যুব সম্প্রদায় কোনো নিয়ম মানতে অস্বীকার করে এবং নিজস্ব নিয়মে চলতে আগ্রহ প্রকাশ করে, কিন্তু পুরনো নেতা ব্রিটিশ সরকারের তৈরি নিয়ম মেনে চলার মত পোষণ করে। সুভাষচন্দ্র বসু এবং গান্ধীজির বিচার এবং বিশ্বাস সম্পূর্ণ পৃথক ছিল। নেতাজি গান্ধীজির অহিংস নীতির সাথে একমত পোষণ করতেন না। তার চিন্তাধারা ছিল তরুণ যুবকের মতো, যিনি প্রয়োজনে হিংসার পথে চলতে আগ্রহী ছিলেন। 1939 সালে সুভাষচন্দ্র বসু রাষ্ট্রীয় কংগ্রেসের অধ্যক্ষের পদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করেন। তার বিপক্ষে গান্ধীজি সীতারামাইয়া পট্টভিকে মনোনীত করেন, যিনি নেতাজির কাছে নির্বাচনে হেরে যান। গান্ধীজি এই হারকে নিজের হার বলে মনে করেন এবং দুঃখ পান। নেতাজি এই কথাটি জানতে পারা মাত্রই অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল। নেতাজি মনে করেন এটাই সবথেকে উপযুক্ত সময় ইংরেজদের উপর আক্রমণ করে দেশ স্বাধীন করার। এই বিষয়ে সেই সময় যুব সমাজ তার সাথে একমত ছিল এবং তার সাথে একই পথে চলার জন্য প্রস্তুতি শুরু করে, যার ফলস্বরূপ ব্রিটিশ সরকারের কাছে সুভাষচন্দ্র বসু চক্ষুশূন্য হয়ে ওঠেন এবং তারা তাকে কারাগারে বন্দী করেন। কারাগারে বন্দী থাকাকালীন 2 সপ্তাহ ধরে অন্ন জল গ্রহণ না করার জন্য তার স্বাস্থ্য ধীরে ধীরে খারাপ হতে থাকে। তার এই অবস্থা দেখে দেশের যুব সমাজ উঠতে শুরু করে এবং তার মুক্তির দাবি তোলেন। এই জন্য ব্রিটিশ সরকার নেতাজিকে কলকাতার একটা বাড়িতে নজরবন্দি থাকার আদেশ দেন। 1941 সালে নেতাজি তার এক আত্মীয় শিশিরের সাহায্যে সেখান থেকে পালিয়ে যান। সবথেকে প্রথমে তিনি বিহারে যান, তারপর পাকিস্তানের পেশোয়ারে, অতঃপর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বর্তমানে রাশিয়া হয়ে জার্মানিতে এসে পৌঁছান। নেতাজির ভাই ছাড়া আর কেউ জানতো না তিনি কোথায় গিয়েছিলেন। গান্ধীজি, নেহরু, এমনকি ইংরেজরাও চিন্তিত ছিল নেতাজির পালায়ন নিয়ে। নেতাজি ছদ্মবেশ ধারণ করতে ওস্তাদ ছিলেন। ভারতবর্ষের বাইরে থেকেও তিনি একটি শক্তিশালী সেনা গঠন করেন, যা আজাদ হিন্দ ফৌজ নামে পরিচিত। কিন্তু কিভাবে তিনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন? নেতাজি আজাদ হিন্দ ফৌজ একদিনে তৈরি করেননি। এর পেছনে ছিল তার অক্লান্ত পরিশ্রম আর চেষ্টা, আর ছিল ভারতবর্ষকে স্বাধীন করার এক অদম্য ইচ্ছা। রাশিয়াতে নেতাজি জোসেফ স্ট্যালিনের সাথে দেখা করেন এবং তাকে বলেন, আপনি আমার শত্রুর শত্রু, এজন্য আপনি আমার বন্ধু। স্ট্যালিন নেতাজিকে জার্মানির মুদ্রা দেন এবং তাকে জার্মানি পাঠিয়ে দেন। রাশিয়ার নেতাজিকে সাহায্য করার 2টি কারণ ছিল। প্রথমত, ইউরোপে আমেরিকা এবং রাশিয়া একই দলে থেকে শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ করলেও যুদ্ধের শেষে বিপরীত চিন্তাধারার জন্য খুব শীঘ্রই আমেরিকা এবং রাশিয়া একে অপরের শত্রুতে পরিণত হবে। এই জন্য স্ট্যালিন সুভাষচন্দ্র বসুর মধ্যস্থতায় জাপানের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার কথা ভাবছিলেন। দ্বিতীয়ত, মহাত্মা গান্ধীর অহিংসাবাদী নীতিকে হিংসাবাদী জোসেফ স্ট্যালিন মূর্খতা এবং মৃত্যু বলে মনে করতেন। তথাপি স্ট্যালিন জওহরলাল নেহরুর ঘোর বিরোধী ছিলেন, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে জোসেফ স্ট্যালিন খুবই শ্রদ্ধা এবং সম্মান করতেন। জার্মানিতে এসে নেতাজি হিটলারের সাথে দেখা করেন এবং তার কাছে সাহায্য প্রার্থনা করেন। হিটলার নেতাজি সুভাষচন্দ্র বসুকে সব রকম সাহায্য করার প্রতিশ্রুতি দেন। নেতাজি দেশের বাইরে থেকে আজাদ হিন্দ ফোর্স গঠন করা শুরু করেন। ইংরেজদের হয়েছে যে সমস্ত ভারতীয় সৈন্যরা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করার সময় জার্মানির যুদ্ধবন্দী অর্থাৎ প্রিজনার্স অফ ওয়ার হয়েছিল, নেতাজি তাদের মুক্ত করেন এবং নিজেদের আজাদ হিন্দ ফৌজের যুক্ত করেন। এভাবে সারা বিশ্বে যত ভারতীয় যুদ্ধবন্দী ছিল, নেতাজি তাদের সবাইকে মুক্ত করে নিজের ফৌজে যুক্ত করেন। তার এই পরে মোট 55,000 সৈন্য ছিল। সেনা তৈরির পর এবার সময় ছিল মানুষের সামনে আত্মপ্রকাশ করার। বার্লিনে নেতাজি রেডিও স্টেশনের মাধ্যমে সবার সামনে উপস্থিত হয়ে ঘোষণা করেন, আমি সুভাষ বলছি, আমি বেঁচে আছি। এই কথা শোনা মাত্রই দেশবাসীর চোখে আনন্দ অশ্রু বইতে শুরু করে। আজাদ হিন্দ ফৌজ গঠনের পর এবার সময় ছিল ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার, কিন্তু জার্মানির পক্ষে তা সম্ভব ছিল না।
এজন্য সুভাষচন্দ্র বসু ভারতকে স্বাধীন করার জন্য ইংল্যান্ডের জাপানের সাথে হাত মিলান। জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী জেনারেল তোজো তাকে সব রকমভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। 16 জুন 1943 জেনারেল তোজো জাপানের সংসদে ঘোষণা করেন, ভারতের স্বাধীনতার জন্য আমরা সব রকমভাবে সাহায্য করব। জাপানের পরিকল্পনা ছিল মায়ানমারের পূর্ব দিক থেকে ব্রিটিশদের ওপর আক্রমণ করা এবং আজাদ হিন্দ বাহিনীর সাথে যুক্ত হয়ে ইংরেজদের ভারত থেকে তাড়ানো। 1944 সালে আজাদ হিন্দ ফৌজ জাপানি সেনা ইংরেজদের ভারত থেকে বিতাড়িত করত, কিন্তু ভাগ্য বিমুখ ছিল। সেই বছর বর্ষা তাড়াতাড়ি আরম্ভ হয়, জাপানি সেনা ধীর গতিতে এগোতে থাকে। জুলাই 1944 জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বেশ কয়েকবার হারের সম্মুখীন হয়, যার জন্য জাপান সেই সময় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ না করার সিদ্ধান্ত নেয়। এই সময়টা সুভাষচন্দ্র বসুর জন্য খুবই কঠিন ছিল। তাছাড়া আজাদ হিন্দ বাহিনীর কাছে তখন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো পর্যাপ্ত জনবল এবং যুদ্ধস্ত্র ছিল না, যার জন্য সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। সুভাষচন্দ্র বসু তৎকালীন ব্রহ্মদেশের রঙ্গুন শহরে ফিরে আসেন। 24 আগস্ট 1944 নেতাজি সুভাষচন্দ্র বসু রঙ্গুন রেডিও স্টেশন থেকে ঘোষণা করেন, ইম্ফল সৈন্য কাজ করতে বিফল হয়েছে। কিন্তু তিনি দেশবাসীকে ইংরেজদের বিরুদ্ধে তাদের সংগ্রাম চালিয়ে যেতে বললেন। সুভাষচন্দ্র বসুর এই আহ্বানে প্রথমে ব্রিটিশ ইন্ডিয়ান নেভি এবং পরে ব্রিটিশ ইন্ডিয়ার সমস্ত ফোর্স ইংরেজদের বিরোধিতা শুরু করে। ব্রিটিশ কর্তৃপক্ষ ভারতীয় সৈন্যদের বিরোধিতা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মকাণ্ডে প্রচুর ভয় পান। ব্রিটিশ সরকার জনসংগ্রাম বা সিভিল ওয়ারের গন্ধ পান এবং এই জন্য ব্রিটিশ সরকার খুব তাড়াতাড়ি ভারতবর্ষকে স্বাধীন করার কথা ঘোষণা করেন। 13 এপ্রিল 1945 সালে হিটলার আত্মহত্যা করেন। মে 1945 জার্মানির নাজি সৈন্য মিত্র রাষ্ট্রদের কাছে পরাজয় স্বীকার করে। 1945 সালে আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পরমাণু বোমা নিক্ষেপ করে। এর ফলে জাপান নতি স্বীকার করতে বাধ্য হয়। ব্রিটেন এবং আমেরিকার সৈন্যদল সিঙ্গাপুর, মালাই, থাইল্যান্ড ও ব্রহ্মদেশের দিকে এগোতে থাকে। জাপানের উপর পরমাণু আক্রমণকালীন নেতাজি সিঙ্গাপুরে ছিলেন। সেখান থেকে এক সপ্তাহ পর 16 আগস্ট 1945 নেতাজি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছান। আজাদ হিন্দ বাহিনীর পক্ষ কেন্দ্র ছিল ব্যাংকক। সেখানে তিনি জাপানের প্রতিনিধি হেচিয়া তেরু হোর সাথে সাক্ষাৎ করেন। হেচিয়া নেতাজিকে বলেন, জাপানের তরফে তার কাছে আজাদ হিন্দ ফৌজের জন্য কোনো দিশা নির্দেশ নেই। পরমাণু হামলার পর জাপান এক প্রকার বিধ্বংস ছিল, এই জন্য নেতাজি আজাদ হিন্দ বাহিনীর পরবর্তী রণনীতি ভাবতে শুরু করেন। আজাদ হিন্দ বাহিনীর এডিসি কর্নেল হাবিবুর রহমান বলেন, জাপানের সাথে মিটিংয়ের পর নেতাজি সারা রাত ঘুমাতে পারেননি। 17 আগস্ট 1945 পরের দিন সকালে নেতাজি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির বিমানে চড়ে ব্যাংকক থেকে রওনা দেন এবং দুপুরে ভিয়েতনামের হো চি মিনহা শহরের জনসংখ্যার পোর্টে আবর্তন করেন। তার সাথে ছিল এএসআইআর কর্নেল প্রীতম সিং, দেবনাথ, গুজরাল সিং রহমান এবং আবির হোসেন। সেখানে আরও একটা প্লেন অবতরণ করে, যেটি ছিল জাপানে লেফটেন্যান্ট ইসোবাকার। সেখানে ইসোবাকা নেতাজিকে আইএনআর এর প্লেন ছেড়ে তাদের সাথে যাওয়ার প্রস্তাব দেন। নেতাজি এই প্রস্তাব রাজি হয়ে যান, কিন্তু তার অন্যান্য সঙ্গীরা তাকে একা ছাড়তে রাজি হয় না। এর জন্য সুভাষচন্দ্র বসু জাপানিদের সাথে কথা বলে কর্নেল হাবিবুর রহমানকে নিজের সাথে নিয়ে নেন। নেতাজি ও রহমান জাপানি যুদ্ধ বিমানে ওঠেন। কিছু সময় পর প্লেন রওনা হয়। এখান থেকে শুরু হয় নেতাজির মৃত্যুর সমস্ত রহস্য। ঠিক সন্ধ্যাবেলায় নেতাজি সুভাষচন্দ্র বসু এবং হাবিবুর রহমান জাপানিদের বিমানে চড়ে। অন্যান্য সঙ্গীরা তাদেরকে বিদায় জানানোর জন্য প্লেন পর্যন্ত তাদেরকে এগিয়ে দেন। কিছুক্ষণ পর প্লেন সেখান থেকে রওনা হয়। বলা হয় যে হো চি মিনহা শহর থেকে বেরোনো সেই প্লেন নেতাজিকে নিয়ে সন্ধ্যে 7টায় ভিয়েতনামের একটা শহর তুরানে অবতরণ করে। সেখানে রাত কাটিয়ে পরের দিন সকালে সেই প্লেন রওনা হয়। ঠিক দুপুর 2টোর সময় তাইওয়ানের তাইপিন শহরে অবতরণ করে। তাইপিনের তারা সকালের খাবার খায়। এরপর প্লেন সেখান থেকে ওর জন্য রেনওয়েতে চড়ে। প্লেন উড়া শুরু করা মাত্রই একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জাপানি প্লেন K-121 এর লেফট ইঞ্জিন আলাদা হয়ে যায়। মাটি থেকে উচ্চতা খুব একটা বেশি ছিল না, 30 থেকে 35 মিটার হবে। 10,500 কেজি ওজনের প্লেন মাটিতে আছাড় খায়। জাপানি লেফটেন্যান্ট জেনারেল সেই মুহূর্তেই প্রাণ হারান। কিছু মানুষ দুর্ঘটনাগ্রস্ত প্লেন থেকে বেরিয়ে আসেন। কর্নেল হাবিবুর রহমানের এক পা জখম হয়ে যায়।
প্লেনের ইঞ্জিন অয়েল গোটা প্লেনকে এমনকি নেতাজির সিট পর্যন্ত ছড়িয়ে যায়। ইঞ্জিন অয়েলে আগুন লেগে যায় এবং নেতাজির শরীরেও আগুন ধরে যায়। কর্নেল হাবিবুর রহমান নেতাজিকে প্লেন থেকে বাইরে আসার জন্য বলেন এবং তারা দুজনে একসাথে প্লেন থেকে বেরিয়ে আসেন। 10 থেকে 15 মিনিটের মধ্যে এয়ারপোর্টে বাঁচাও দল সেখানে ছুটে আসে। আহত এবং মৃতদের কাছের একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে জাপানের ডাক্তার তেনা এস হে সুভাষচন্দ্র বসুকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু সারা শরীরে আগুন লেগে যাওয়ার জন্য ভারতের বীর সন্তান সুভাষচন্দ্র বসু হাসপাতালেই প্রাণ ত্যাগ করেন। এখন আপনি যে সমস্ত ঘটনা শুনবেন তার সত্যতা আজও এক জটিল রহস্য। পরের দিন 19 আগস্ট 1945 খ্রিস্টাব্দে কর্নেল হাবিবুর রহমানের স্বাস্থ্য একটু ভালো হলে তিনি বলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর শরীরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হোক। জাপানিদের কাছে সেই সময় দ্বিতীয় কোনো বিমান ছিল না এবং এই জন্য তারা ক্ষমা প্রার্থনা করে। কিছুক্ষণ পর সেখানে বিভিন্ন মিডিয়া এবং ফটোগ্রাফার এসে উপস্থিত হয়। তারা নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি তোলার জন্য আগ্রহ প্রকাশ করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুর প্রমাণ হিসাবে ছবি তোলা আবশ্যক ছিল, কিন্তু কর্নেল হাবিবুর রহমান পরিষ্কার তাদের ছবি তুলতে নিষেধ করে দেন। তিনি বলেন পুড়ে যাওয়া দেহের ছবি তুলতে দেওয়া যাবে না। এই বিষয়টি সব দেহের গরিমার বিষয়। রাত্রিবেলায় দাহ সংস্কার করা হয়। কর্নেল হাবিবুর রহমান সারা রাত সেখানে বসেছিলেন। পরের দিন কর্নেল হাবিবুর রহমান শ্মশানে যান এবং সুভাষচন্দ্র বসুর অস্থিকুঞ্জে রাখেন। এতক্ষণ পর্যন্ত আপনারা সুভাষচন্দ্র বসুর বায়োগ্রাফি সম্পর্কে যা কিছু শুনলেন খুবই স্পষ্ট, এবং বিমানে চড়ার আগে পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে সঙ্গীরা তার সাথেই ছিল। বিমান দুর্ঘটনার পর এক জাপানি গোয়েন্দা ভিয়েতনামে আজাদ হিন্দ বাহিনীর 2 জন যোদ্ধার সঙ্গে দেখা করেন। সেই 2 জন যোদ্ধা ছিলেন কর্নেল প্রীতম সিং এবং দেবনাথ। জাপানি গোয়েন্দা বাহিনীর 2 জন থাকে বলে সুভাষচন্দ্র বসুর প্লেনে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং সুভাষচন্দ্র বসু মারা গেছে এ কথাটা সত্য নয়। জাপানি গোয়েন্দার কথা শুনে কর্নেল প্রীতম সিং এবং দেবনাথ চমকে যান। এখান থেকেই শুরু হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুর রহস্য। সবথেকে দুঃখের বিষয় এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু বেঁচে আছে না মারা গিয়েছে এই সত্যতা যাচাই শুধুমাত্র বাংলা তথা ভারতবর্ষেই হচ্ছিল না, হচ্ছিল ইংল্যান্ডেও। আমেরিকার শিকাগোতে ট্রিবিউন নিউজ পেপারের সাংবাদিক আলফ্রেড ভেগ পণ্ডিত জওহরলাল নেহরুকে তার প্রেস কনফারেন্সের মাঝখানে থামিয়ে বলেন যে তিনি নেতাজিকে ভিয়েতনামে নিজের চোখে দেখেছেন। তেনার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার জন্য বহুবার বহু কমিশন গঠন করা হয়েছিল। 1955 সালে শাহনবাজ কমিশন গঠন হয়েছিল, 1970 সালে ঘোষলা কমিশন গঠিত হয়েছিল, 1999 সালে মুখার্জি কমিশন গঠন হয়েছিল, পরে বিষ্ণু কমিশন গঠন হয়েছিল। কিন্তু তেনার মৃত্যুর রহস্য যাই হয়ে থাকুক, তিনি তার জীবনকে সার্থক বানিয়েছিলেন। উনার দেহান্ত হয়েছিল, কিন্তু উনার প্রতি আমাদের স্নেহান্ত হয়নি। তিনি আজও আমাদের বিচারধারায় বেঁচে আছেন। কমেন্ট সেকশনে জানাবেন নেতাজির জীবনী আপনার কেমন লাগলো এবং তার জীবনী থেকে আপনি কি শিখতে পারলেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।